হরমুজ প্রণালী তো ইরান নিজেই বলে দিয়েছে যে এখানে এখন এটা টোটালি বন্ধ, যেহেতু চুক্তির কোনো মানে এমওইউর কোনো ধারা টারা আমেরিকানরা মানে না, আমরা এটা মানবো কেন? ট্রাম্প বলছে যে মানে গতকাল রাতের কথা, যে আজ রাতেও আমরা তাদের উপর খুব কঠোর হামলা চালিয়েছি, এটি করেছি আমরা আমাদের মহান দেশপ্রেমিকদের সম্মানে। নিহতের সংখ্যা সম্ভবত 3জন, মানে উনি সম্ভবত 3জন বলতেছে, মানে পাশে একটা শূন্য লাগাতে হবে 30 জন। আজকেও কিন্তু এই সকাল থেকে ইরানে হামলা চালাচ্ছে বন্দর আব্বাস এবং আশপাশের এলাকায়। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবুর রহমান নিশান, আর আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানে যে কঠোর বিমান হামলা চালাচ্ছে, এবং ট্রাম্প নিজে বলেছেন যে এটি নিহত মার্কিন সেনাদের সম্মানে আসলে সেই হামলা চালাচ্ছে। এখন এই ঘটনাকে আপনি বর্তমান যুদ্ধের কোন পর্যায়ে দেখতে পাচ্ছেন? আসলে যুদ্ধ তো এখন চলমান এবং দিন দিন এটার প্রকোপ আরো বাড়বে আর কি, যত সময় যাবে এটা আরো বৃদ্ধি পাবে। এবং মার্কিনীরা যেভাবে বলছে যে তারা তাদের নিহত সেনার ইয়েতে, তার মানে তারা তো অস্বীকার করতেছে যে জর্ডানে তাদের কোনো ঘাঁটি নেই, জর্ডান গভর্নমেন্ট বলছে, তাহলে সেখানে মার্কিন সেনা নিহত হইলো কি করে? আচ্ছা, তারপরে আমরা যেটুকু জানতে পেরেছি যে ইরানের পক্ষ থেকে, যেহেতু ওই যে ইরাকের কুর্দিস্তান এলাকাটায় মসুল শহর এবং ওর আশেপাশে ইরান সীমান্তবর্তী এলাকায় যে কুর্দিদের কিছু ঘাঁটি তৈরি করেছিল, আমেরিকা এর আগেও বলেছিল যে তারা সম্ভাব্য স্থল অভিযানে কুর্দিস্তান দিয়ে হামলা করতে পারে। তখন এইটা কুর্দিরা তাদের আমেরিকার কাছ থেকে অস্ত্র এবং টাকা পয়সা মেরে দিয়ে আর সহায়তা করেনি বলে বলা হয়েছিল। সেইটাকে এখন দ্বিতীয়বার আবার অর্গানাইজ করার জন্য সেই কুর্দিস্তানের যে কুর্দি ঘাঁটিগুলো, সেখানে ইরানেরও কিছু কুর্দি ওইখানে যায় নিয়মিত, যেহেতু একই জাতির। তো সেইখানে গিয়ে তারা আবার নতুন করে অর্গানাইজ হচ্ছিল, তাদের 3-4টি কমান্ড সেন্টার তৈরি করেছিল এবং সেখানে মার্কিন সেনা কর্মকর্তারা তাদের সাথে অবস্থান করছিল। তো ইরান যেহেতু সেইখানে ভয়াবহ অভিযান চালিয়েছে এবং ওদের কমান্ড সেন্টারগুলো ধ্বংস করে দিয়েছে, সেইখানে বেশ কিছু মার্কিন সেনা নিহত হয়েছে, এবং সেনা না, তারা সেনা কর্মকর্তা। তো এইটা মার্কিনীরা কারো সামনে আনতে পারতেছে না, কারণ এটা তাদের অপরাধ, যুদ্ধাপরাধ এক ধরনের। তারা আরেক দেশে ঢুকে আরেক দেশের উপর হামলা। আবার এদিকে জর্ডানের ঘাঁটিতে জর্ডান বলছে আমার দেশে কোনো মার্কিন ঘাঁটি নেই, আবার সেখানে মার্কিনীরা নিহত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমই বলছে যে আমাদের 2জন সেনা নিহত, 1জন আহত, আর আজকে বলতেছে যে কয়েকজনের হাড়গোড় পাওয়া গেছে, মানে শরীরের বিভিন্ন বিচ্ছিন্ন অংশ। আসলে আমেরিকা যেটা বলে তার পাশে আসলে 1 বা 2টা শূন্য যোগ করতে হয়। হ্যাঁ, এবং তাদের একটা দুর্ভাগ্য যে তাদের যেই সৈন্য দেশের জন্য প্রাণ দিল, সে স্বীকৃতিটা সেভাবে পায় না। তো এই অবস্থার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি আছে এবং তাদের প্রচুর লজিস্টিক সেন্টারগুলো নষ্ট হয়েছে, এবং তাদের ড্রোন, বিশেষ বিমান, ট্যাঙ্কার বিমান, এই ধরনের অনেক জিনিস নষ্ট হয়েছে কুয়েতে এবং জর্ডানে। পরবর্তীতে তারা এগুলো সরিয়ে এখন ইটালির দিকে নিয়ে গেছে। এই মানে ধ্বংসযজ্ঞ এবং ক্ষতির প্রেক্ষিতেই ট্রাম্প বলছে যে মানে গতকাল রাতের কথা, যে আজ রাতেও আমরা তাদের উপর খুব কঠোর হামলা চালিয়েছি, এটি করেছি আমরা আমাদের মহান দেশপ্রেমিকদের সম্মানে। নিহতের সংখ্যা সম্ভবত 3জন, মানে উনি সম্ভবত 3জন বলতেছে, মানে পাশে একটা শূন্য লাগাতে হবে 30 জন। তো একই অবস্থা আজকেও কিন্তু এই সকাল থেকে ইরানে হামলা চালাচ্ছে বন্দর আব্বাস এবং আশপাশের এলাকায়। তো তাদের একটাই কথা যে ট্রাম্পের কথা হলে নিহত সেনারা এমন একটি লক্ষ্য নিয়ে দায়িত্ব পালন করছিলেন যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে। তো মার্কিন যুক্তরাষ্ট্র একই কথা ইরাকের বেলায়ও বলেছিল, সাদ্দামের বেলায়, হ্যাঁ, লিবিয়ার গাদ্দাফির বেলায়, যদিও সাদ্দাম এবং গাদ্দাফি 2জনই তার নিজেরই লোক ছিল, পরবর্তীতে আবার তাদেরকে তারা তো এই অবস্থায় ইরানের হামলায় জর্ডানের যে কিং ফয়সাল ঘাঁটি এবং কাতারের আল উদেইদ ঘাঁটি, এগুলোতে যে মার্কিন ড্রোন হ্যাঙ্গার বা অন্যান্য লজিস্টিক সাপোর্টের হ্যাঙ্গারগুলো, এগুলো সব ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র আর এটা নিতে পারতেছিল না, যার ফলে তারা এখন, এবং মজার ব্যাপার, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যেসব জায়গায় হামলা চালায় অধিকাংশই বেসামরিক লক্ষ্যবস্তু। তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুর সন্ধান না পেয়ে এখন বেসামরিক লক্ষ্যবস্তুর উপর কন্টিনিউ হামলা চালাচ্ছে, এবং এটা নবম রাতের মতো আর কি। আচ্ছা, এখানে সেন্টকম কিন্তু দাবি করেছে যে তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালিয়েছে, এবং কিন্তু বাস্তবে তো হরমুজ প্রণালীতে চলাচল কার্যত বন্ধ রয়েছে। হরমুজ প্রণালী তো ইরান নিজেই বলে দিয়েছে যে এখানে এখন এটা টোটালি বন্ধ, যেহেতু চুক্তির কোনো মানে এমওইউর কোনো ধারা টারা আমেরিকানরা মানে না, আমরা এটা মানবো কেন? তো ইরান এইখান দিয়ে কিন্তু কোনো জাহাজকে তাদের যে রুট করে দিয়েছে, ওই রুটে তাদের সাথে যোগাযোগ করে বেরোতে পারে, কিন্তু এখন সেটাও বন্ধ। তো ইরানের এই রুট এড়িয়ে মার্কিনীদের
আলোচনায় গত এক সপ্তাহের মধ্যে 4টি জাহাজ ওই বিকল্প রুটে, যেদিক দিয়ে ইরান বলেছে যে আমরা কিন্তু এখানে মাইন পেতে রেখেছি। আমেরিকা এটা টেস্ট করার জন্য যে ইরান কি সত্যি সত্যি মাইন পেতে রাখছে বলে, নাকি এমনি মুখের বলা বলে না, আসলেই পাচ্ছে। তো ওইটা টেস্ট করতে গিয়ে তাদেরকে 4টা জাহাজ খোয়াতে হয়েছে, যে ওই জায়গায় যাওয়ার পরেই 4টা জাহাজ, কারণ পানির নিচে তো ওইটা দ্বারা সে ওই লাগার সাথে সাথে সেই মাইনের সাথে সেটা বিস্ফোরিত হয়েছে এবং এই জাহাজগুলো নিমজ্জমান অবস্থা আছে। আমেরিকানরা কিন্তু খুব ওয়েল প্ল্যান্ড এগুলা করছে, কারণ এই জাহাজগুলোয় কোনো তেল ছিল না, মানে তারা টেস্ট করার জন্য শুধুমাত্র যে আসলে কি এখানে কিছু আছে কিনা। হ্যাঁ, এখানে তো হরমুজ প্রণালী বন্ধ, যেহেতু এটা হচ্ছে বিশ্বের জ্বালানি সরবরাহের একমাত্র পথ, এখানে 20% তেল রপ্তানি হয়। এখানে কিন্তু এখন তেলের দাম সেটি ব্র্যান্ড ক্রুড $90 ছাড়িয়েছে। এখন বিশ্বের 20% জ্বালানি সরবরাহের এই পথের উপর নির্ভরশীল করছে, সেটা আমরা জানি। এখন এই সংকট দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব মানে কতটা ভয়ঙ্কর হতে পারে বলে মনে করেন? এইটা তো আমরা যে গত 40 দিন মানে যুদ্ধবিরতির আগ পর্যন্ত যে যুদ্ধ চলছিল তখনই আমরা দেখছিলাম যে $100 ছাড়িয়ে গিয়েছিল, এবং তখনই সারা পৃথিবীতে হাহাকার লেগে যায়। আমাদের ঢাকায় তো আমরা দেখেছি, ঢাকা না বাংলাদেশে বিভিন্ন পেট্রোল পাম্পে দিন রাত 24 ঘন্টা লাইন থাকতো, বিশাল লাইন, এবং কোনো জায়গায় সংঘাতে 2-1 মারাও গিয়েছে। ভারতের অবস্থাও ছিল এরকম, এবং অনেক দেশে তো সিটি সার্ভিসের যে যানবাহন চলাচল এগুলো বন্ধ হয়ে গেছিল, এবং স্বাভাবিকভাবেই জ্বালানি না আসলে অনেক দেশেই তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, সেইটাই সমস্যা তৈরি হবে। তারপরে 3 নাম্বার হলো আপনার যে শিল্প কারখানাগুলোর উৎপাদন বন্ধ হয়ে যাবে জ্বালানি না থাকলে। তার মানে সারা পৃথিবী একটা বিশাল অর্থনৈতিক গ্যাপে, যদিও সৌদি আরব ওই বাবাল মানদেবের উপর দিয়ে তাদের একটা বন্দর আছে, ওই দিক দিয়ে কিছু জ্বালানি তারা সরবরাহ করতে পারে। তো তারপরেও কিন্তু এই অবস্থাটা, কারণ আপনার স্বাভাবিক সরবরাহ যদি নিশ্চিত না করা যায়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম তাদের যে স্ট্র্যাটেজিক জ্বালানির মানে রিজার্ভ সেটা সর্বনিম্ন পর্যায়ে আছে, এবং এটাই 40 দিনের যুদ্ধের সময় তারা 40 দিন যুদ্ধ থামিয়েছিল এই জন্য যে যদি আর 15 দিন যুদ্ধ চলে তাহলে তাদের রিজার্ভ জিরোতে নেমে আসবে। তো এখনো আবার সেই 40 দিনের যে 15 দিন, সেই 15 দিন থেকে আপনি ধরেন 7 দিন 9 দিন তো চলেই গেল, আর হয়তো মার্কিনীদের 1 সপ্তাহ বা 10 দিনের রিজার্ভ থাকতে পারে। এবং আর এই যুদ্ধটা যদি আর 10 দিন লিঙ্গার করে এখন যেভাবে আছে, তাহলে সত্যি সত্যি পৃথিবী একটা ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের জায়গায় পড়বে। তো আমি এবার একটা টপিকে আসি, যে রাজনীতি এবং কূটনীতি, খেলার মাঠ এবং ট্রাম্পের যে গতকাল একটি ঘটনা ঘটেছে, যে সর্বশেষ একটি প্রসঙ্গে যেটি আসে সেটা হচ্ছে বিশ্বকাপের ফাইনাল স্পেনে জয়ের পর ট্রাম্পের ট্রফি বিতরণ এবং পুরস্কার বিতরণী মঞ্চে ছাড়তে অনীহা নিয়ে বিশ্বকাপে একটা তোড়পাড় সৃষ্টি হয়। সেখানে আসলে ফিফার সভাপতি দেখেছি যে তিনিও ট্রাম্পকে সরানোর চেষ্টা করেছে, বাট স্প্যানিশ ফুটবলাররা তাদের সাথে ফটো সেশনে অনীহা প্রকাশ করেছে। সেটিকে আসলে রাজনীতি এবং ক্রীড়াঙ্গনে কোনো বিশেষ বার্তা দেয় কিনা? ক্রীড়াঙ্গন এবং রাজনীতি সব অঙ্গাঙ্গী ভাবে জড়িত। একটা রাজনীতি ছাড়া পৃথিবীর কোনো জায়গায় নেই। আপনি দেখবেন একটা দলের প্লেয়ার বাছাইতেও সেইখানে রাজনৈতিক অনেক চাপ থাকে, অমুকের ভাগনা অমুকের। আমরা আগেও কিন্তু দেখেছি ট্রাম্পের প্রদর্শন ইচ্ছাটা বেশি, তিনি তো ট্রাম্প সবসময় একটা হাইলাইট অবস্থায় থাকতে চান যে সে আলোচনায়। গতকাল খেলার সময় আমরা এটা দেখেছি, সারা পৃথিবীতে যে একটা দেশের একটা জাতিগোষ্ঠীর লোক সারা পৃথিবীতে তারা এক হয়ে গিয়েছিল, এবং তারা এই খেলার তাদেরই কাপ বেন গাভির, নেতানিয়াহু, তারা একদম রীতিমতো উল্লাস প্রকাশ করতেছিল। এবং খেলার শেষে আমরা দেখেছি যে আর্জেন্টাইন প্লেয়ারদেরকে একটা তাদের সারা পৃথিবীতে সুনাম ছিল, তারা একটা ভদ্র চিত্র লোক, হ্যাঁ, কিন্তু তারা দেখা গেছে যে তারা স্প্যানিশ প্লেয়ারদেরকে আক্রমণ করে বসেছে খেলায় জিততে না পেরে, এবং তাদের মাইন্ড ধরে রাখতে পারেনি। তো এইটা তো খুব একটা খারাপ জিনিস। তো এবং এরপরে আবার দেখেছি যে আপনার ট্রাম্পের সাথে স্প্যানিশ প্লেয়াররা ট্রাম্পের সাথে কিন্তু হ্যান্ডশেক করেনি মঞ্চে, তো এইগুলা ট্রাম্পের লেগেছে আবার। হ্যাঁ, মূলত গতকাল কিন্তু খেলাটা একটা ধর্মীয় আবরণে চলে গিয়েছিল। একদিকে স্পেনের প্লেয়ারদের মধ্যে 7 জনের মতো মুসলমান, আবার ওইদিকে আর্জেন্টাইনরা হইলো ইসরায়েলের সমর্থক, যার ফলে এগুলো একটা জটিল সমীকরণ তৈরি, এবং সাধারণ মানুষের মধ্যে অবশ্যই এটা এফেক্ট করে। কালকে আমি অনেকে স্ট্যাটাস দিতে দেখেছি, যেহেতু ইসরায়েল আর্জেন্টিনাকে সমর্থন করেছে আমরা তাদের সমর্থন ত্যাগ করলাম। তো এগুলো করে তারপর খেলার মধ্যে আমরা চাই খেলাতেই থাকুক, কিন্তু বাস্তবে চাইলেই তো আর থাকা যায় না, সম্ভব না। হ্যাঁ, আর আজকে আমরা খেলার পরে আরো যেটা দেখতে পাই রাজনীতির যে সমীকরণ, যে স্প্যানিশ প্লেয়াররা কিন্তু ফিলিস্তিনিদের ব্যাপক সমর্থন, যার ফলে আমরা দেখেছি কালকে লেবানন, ইরান, ইয়েমেন, সিরিয়া, এই ইরাক, এই সব এলাকায় স্পেনের সমর্থনে বেশ ছিল, এবং বিশেষ করে ফিলিস্তিনিরা মিশর সীমান্তবর্তী যে অঞ্চলে, ওইখানে আমরা দেখেছি অনেক ছবি সকালবেলায় চলে এসছে,
এই ধ্বংসস্তূপের মধ্যেই তারা দল বেঁধে স্পেনের খেলা দেখেছে এবং স্পেনকে সমর্থন করেছে। তো আপনি যতই এগুলাকে, এবং স্প্যানিশ প্লেয়াররাও কিন্তু আপনার ফিলিস্তিনের সমর্থক। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আমরা দেখতে পেয়েছি। তো যার ফলে এটাকে আপনি যতই রাজনীতির বাইরে রাখতে চান, রাজনীতির বাইরে সম্ভব রাখা না। যায় না এইটা। আর আরেকটা জিনিস আমরা আজকে আলোচনায় আনি, যেটা আসলে খুবই আলোচিত। হঠাৎ করেই গত এক সপ্তাহ যাবত আমাদের এই অঞ্চলে দেখছি আমরা বিভিন্ন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ায়, যে বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। কিন্তু এই যে একটা ফেক নিউজ, এটা কিন্তু সব ইন্ডিয়ান গদি মিডিয়া এগুলা করেছে, পৃথিবীর কোনো ক্লাস মিডিয়ার আশেপাশেও এগুলো যায় না। সর্বশেষ যেটা জানা গেল, ওরা যে ভিডিওটা প্রচার করেছে এটা এআই দিয়ে তৈরি। যেই মহিলা মারজান বালুচ বলা হচ্ছে, ওই যে বক্তব্য দিতেছেন এবং বিশাল জনগোষ্ঠী, সবই ফেক, এআই দিয়ে তৈরি। কারণ ওই মহিলা 2025 সাল থেকে জেলে আছেন। তো জেলের ভিতরে থেকে হঠাৎ করে উনি আরো এটা করছে কি, আওয়ামী লীগের সমর্থকরা যেটা করতেছে এটা বোঝা যায় যখন এর মধ্যে ঢুকাইছে তারা, যে শেখ মুজিবের মতো আমরা এরকম নিতে, পুরাটাই ভুয়া। মানে আমি অবাক হয়ে যাই যে একটা দলের সমর্থকরা একটা দেশব্যাপী আন্তর্জাতিক, মানে এত মিথ্যাচার, তাদের প্রতিটা বক্তব্য এখন মিথ্যায় প্রমাণিত হয়ে যাচ্ছে। একদিন এক জায়গায় মারা গেল, কয় নদীতে পুরো রক্ত সয়লাভ, এরকম নানান ধরনের। তো ওই ওই বালুচের ওই এলাকায় এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, এবং ওই মহিলা 2025 সাল থেকে জেলে। ওই মহিলা একজন ডাক্তার, তার পরিচয় হলো সে মূলত স্বাধীনতা বা এগুলার সশস্ত্র সংগ্রামের মধ্যে নেই, সে হইলো যে গুম টুম হয়ে যায় আমাদের দেশে যেমন শেখ হাসিনা মূলত, এই পাকিস্তানে এই ধরনের ঘটনা ঘটে বালুচিস্তানে। তো এইসব গুমের বিরুদ্ধে উনি আন্দোলন করতেছেন। তো ওই রকম এক আন্দোলনে 25 সালের শুরুতেই সেইখানে ওই যে পাকিস্তানের যে আধা সামরিক রেঞ্জার্স, আমাদের বিডিআর এর মতো, তারা ওখানে হামলা চালায় এবং সেই তাদের মধ্যে ধস্তাধস্তি বা কিছু সংঘর্ষে একজন রেঞ্জার্স নিহত হয়। এর ফলেই ওই মহিলাকে তখন অ্যারেস্ট করে দিলে। অথচ তারে দিয়ে দেখানো হইতেছে মানে এত মিথ্যাচার কি করে। এবং এই মিথ্যাচারটা তো ভারতের পক্ষে, আমাদের দেশের লোকরা কেন ভারতের পক্ষে মিথ্যাচার করে, আমি এটা অবাক হয়ে যাই। তো এইগুলাই আর কি আমাদের দেশের এই রাজনীতির যে অবস্থা। তো পরিশেষে আপনার কাছে জানতে চাইবো যে একদিকে যুদ্ধক্ষেত্রে এই ভয়াবহতা এবং অন্যদিকে কূটনীতিক টানাপোড়েন, তো সব মিলিয়ে সংকট সমাধানের কোনো পথ কি এই মুহূর্তে খোলা দেখছেন, নাকি পরিস্থিতি আরো অবনতির দিকে? এখন যেই অবস্থায় চলে গেছে, মানে দুই পক্ষেরই পয়েন্ট অফ নো রিটার্ন, মানে ব্যাকের সুযোগ নেই। মার্কিনিরা যদি এখন এখান থেকে রিটার্ন করে, তাহলে মানে এমনিতেই তো মার্কিনিরা পরাজিত হয়েছে, সারা পৃথিবীর বুদ্ধিমান মানুষরা দেখতে পাচ্ছে। তারপরে এইটা তখন একদম অফিসিয়ালি তারা পরাজয় স্বীকার করে নিল। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ট্রাম্পের জন্য এটা ডাবল প্রবলেম। সামনে তার ইলেকশন, হামলা চালায়ও সে জয় দাবি করতে পারতেছে না, সমানে তার ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এইটা যেমন একদিকে তার জন্য, আবার ইরানিরা তো কখনোই, তারা হামলার শিকার হয়েছে, তারা তো কখনোই থেমে যাবে না, তারা এর প্রতিশোধ নিবে। এবং তারপরে আবার আরেকটা জিনিস দেখেন, এগুলাকে নিয়ে মানে এখন তো কূটনৈতিক সম্ভব না। পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী, সে কিন্তু বারবার ইরানি প্রতিপক্ষকে গতকালও ফোন করেছিল। তাদের মধ্যে নিয়মিত এখন মানে পর্দার আড়ালে আরো যোগাযোগ বেড়ে গেছে। আমেরিকার পক্ষ থেকেই চাপ আসছে যে তাড়াতাড়ি আমাদের একটা উপায় বের করো, ওয়ে আউটে। কিন্তু পাকিস্তানিরা এরকম ফোন করে এখন আর এটা কোনো লাভ হয় না। উল্টা আরো পাকিস্তানকে এই যুদ্ধে জড়ায় দেওয়ার জন্য আমেরিকানরা নানান রকম প্রচারণা চালাচ্ছে। তারা বলতেছে যে আমেরিকা কি পাকিস্তান ইরানকে থ্রেট দিয়েছে, এরকম আসলে কোনো ঘটনাই নেই, এগুলো সব বোগাস। এবং আমাদের সংবাদ মাধ্যমগুলো যে কতটা বোগাস, আজকে আমাদের বেশ কিছু, গতকাল এবং আজকে বেশ কিছু সংবাদ মাধ্যম, একটা দৈনিক পত্রিকা পুরনো তাদের এবং একটা খুব জনপ্রিয় টিভি চ্যানেল, তারা এবং এই দুইটা নিউজ বেশি ফোকাস হচ্ছে, অন্যরাও সবাই ছেপেছে। মানে অদ্ভুত যে আমাদের যে সংবাদ মাধ্যমের এই যে এডিটিং প্যানেলে যারা থাকেন বা ওই যে টেবিলে যারা কাজ করেন, তারা কি নিউজটা দেখার সময় একটু মাথায় বুদ্ধি খাটে না, নাকি জাস্ট একটা পাইছি কোন রকম ছেড়ে দিলাম? সেখানে একটা সৌদি সংবাদ মাধ্যমের বরাতে সৌদি পত্রিকা ছেপেছে কি, তারা নিউজটা ছেপেছে, আমাদের যে বাংলা পত্রিকাটা ওইখানে লিখেছে যে ইসরায়েলের গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে ইরানের যে বর্তমান রাহবার মুস্তফা খামেনি, উনি এখন ইরানে নাই। ওনাকে ওই ওনার বাবার মতোই, ওনার বাবা যখন শহীদ হয়েছে তখন বলা হয়েছে উনি রাশিয়ায় গেছে, ওনারে গোপন বাংকারে রাখছে, এই সেই ঠিক একই ওনার ব্যাপার, যে উনি এখন দেশে নাই, এই সেই ইত্যাদি ইত্যাদি। তো এটা সংবাদের সোর্স কি, ইসরায়েলি একটি গোয়েন্দা সূত্র, গোয়েন্দা সংস্থা টংস্থারও নাম নেই, বলছে গোয়েন্দা সূত্র। ওই আমরা নর্মালি বাংলাদেশে আমাদের যখন নিউজ করতে দিত আগে, কোনো কিছু না পাইলে লেগে যেতাম সূত্র জানায়, আরো জানায় সূত্র ইত্যাদি সংগৃহীত। তো তখন এইটা করছে কি, ওরা এটা ছাপছে। আবার ওদের এই সৌদির এই রেফারেন্সে আবার ইসরায়েলের জেরুজালেম পোস্ট ছাপছে, সৌদি আরবের ওই পত্রিকায় ছাপা হয়েছে। তাইলে দেখেন, ইসরায়েলি সোর্স ইউজ করে সৌদি ছাপছে, আবার সৌদিকে রেফার করে ইসরায়েলের জেরুজালেম পোস্ট ছাপছে, আবার জেরুজালেম পোস্টকে রেফার করে আমাদের পত্রিকাগুলো ছাপতেছে।
তো আমাদের এরা কি মানে যে কোনো সংবাদের তো একটা কাউন্টার চেকের একটা কথা আছে যে এটার অল্টারনেট কোন জায়গায় কি আছে। আমাদের এই সাংবাদিকরা এত বড় বড় মহারথীরা বসে রয়েছে টেবিল গুলায়, তো এরা কি একবারও এটা কাউন্টার চেক করে না যে এটা অন্য কারো আছে কিনা বা এ ক্লাস কোনো সংবাদ মাধ্যমের আছে কিনা? এবং নিউজের সোর্সেই বোঝা যাচ্ছে রাশিয়া কি ইসরায়েলি সোর্স থেকে সৌদি, আবার সৌদি ওই সোর্স থেকে ইসরায়েল জেরুজালেম পোস্ট, জেরুজালেম পোস্ট থেকে আবার আমরা ছাপতেছি। তা আমাদের সংবাদ মাধ্যমগুলার যে যারা কাজ করে এদের মেধা কি এত নিচে নেমে গেছে যে এরকম একটা বাজে জিনিস ভুল তথ্যের বিষয়ে ছাপতে হবে? যাক, এখন ছাপে, আমাদের আর করা কি। তো এই অবস্থায় যেহেতু যুদ্ধ পৌঁছে গেছে, এই যে আপনি ভুল এবং মিথ্যা, তার যুদ্ধের সময় আসলে এই যে আমরা যে বলি যে ইরানের এতজন মারা গেছে, আমেরিকার যুদ্ধে কিন্তু আসলে এগুলো প্রকৃত সংখ্যা কেউই প্রকাশ করে না, আর জানতে চাওয়াও ভুল, এটা সম্ভব না। প্রত্যেকের পক্ষ থেকে প্রচারণা করে। হ্যাঁ, তো এই প্রচারণার মাঝখানে তাদের মধ্যে আসলে কি যোগাযোগ হইতেছে না সেইটাও করে কি প্রচারণার মধ্যে ফালায় দেয়। হ্যাঁ, যেমন আপনার রয়টার্সের নিউজ দেখবেন একরকম, আবার আল জাজিরার নিউজ দেখবেন একরকম, আবার ইরানের প্রেস টিভির আরেক রকম, আবার চাইনিজদের আরেক রকম, মানে 4-5 রকম একই বিষয়ের উপর। চাইনিজরা করে কি তাদের দুই পক্ষেরই মোটামুটি ব্যালেন্স করে। আল জাজিরা একটা হিউম্যানিটেরিয়ান স্টোরি করে, রয়টার্সরা করে খালি ইসরায়েল আমেরিকার জয়ী হয়েছে, ইরানের এই ফাটায় ফেলছে, এই করছে। আবার ইরানিরাও ধরেন আমেরিকানদের আমরা এই ক্ষয়ক্ষতি করছি, কিন্তু কোনটা যে আসলে আপনি বিশ্বাস করবেন এই মুহূর্তে, এটা খুব কঠিন হয়ে যায় আর কি। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই খবর সংযোগ টক শো থেকে বিদায় নিচ্ছি। তো আমাদের অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাদের লিখে জানাতে পারেন। আর অবশ্যই কমেন্টগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের চেক করি এবং সামনের অনুষ্ঠান থেকে আমরা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।